আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। পেটের বা হজমের সমস্যা নিয়ে আমরা সবাই কম বেশি ভুগে থাকি, তাই না? আজ আমরা খুব সাধারণ একটা কারখানার উদাহরণ দিয়ে হজমতন্ত্রের সবচেয়ে বিভ্রান্তিকর দুটো সমস্যার একদম গভীরে যাব। আইবিএস, আইবিডি এবং আইবিডি। বাইরে থেকে এই দুই রোগের উপসর্গগুলো দেখতে একদম একরকম লাগলেও ভেতরের গল্পটা কিন্তু পুরোপুরি আলাদা। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। পেটের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর ক্ষেত্রে প্রথমেই মাথায় যে প্রশ্নটা আসা উচিত তা হল, অন্ত্রে কি স্রেফ কোনো নষ্ট হয়ে যাওয়া অ্যালার্ম একটানা বাজছে, নাকি সেখানে সত্যি সত্যি আগুন লেগে গেছে? অর্থাৎ এই যে এত এত উপসর্গ, এগুলো কি শুধুই কোনো অতি সংবেদনশীলতার কারণে ঘটছে, নাকি ভেতরে সত্যিই কোনো শারীরিক বা কাঠামোগত ভাঙচুর চলছে? কারণ ঠিক এই একটা প্রশ্নের উত্তরের উপরই কিন্তু পুরো চিকিৎসার ধরন নির্ভর করছে। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের ব্যাপারটা বুঝতে আমরা একটা বিশাল কারখানার কথা কল্পনা করতে পারি। ধরুন কারখানায় সবকিছু একদম ঠিকঠাক চলছে, কিন্তু সমস্যা হলো সেখানকার ফায়ার অ্যালার্মগুলোতে। সেগুলো এতটাই সেন্সিটিভ যে কোনো কারণ ছাড়াই হুটহাট বেজে ওঠে, আর তা শুনে ভেতরের শ্রমিকরা ভয়ে এদিক সেদিক ছুটোছুটি শুরু করে দেয়। আইবিএসের ক্ষেত্র ঠিক এমনটাই হয়। শরীর ভীষণ খারাপ লাগে, পেটে তীব্র ব্যথা বা মোচড় দেয়, কিন্তু মজার ব্যাপার হলো অন্ত্র বা কারখানার দেয়ালগুলো আসলে পুড়ছে না। সেখানে সত্যি কোনো আগুন নেই, স্রেফ একটা ফলস অ্যালার্ম। কিন্তু অন্যদিকে আইবিডি বা ইনফ্লেমেটরি বাউল ডিজিজ হলো এর একদম উল্টো একটা চিত্র। এটা হলো কারখানার ভেতরের একটা সত্যিকারের ভয়ঙ্কর আগুন। এখানে শুধু অ্যালার্মই বাজছে না, বরং শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম ভুল করে অন্ত্রের দেয়ালগুলোতে রীতিমতো আক্রমণ করছে, আর সেগুলো শারীরিকভাবে ভেঙে পড়ছে। ব্যাপারটা কোনো সাধারণ সংবেদনশীলতা নয়, বরং চোখের সামনে ঘটে যাওয়া একটা কাঠামোগত ধ্বংসযজ্ঞ। তো ডায়াগনস্টিক স্ক্যানের ফলাফলগুলো কিভাবে তুলনা করা যায়, চলুন সেটা দেখা যাক। চিকিৎসকরা কিভাবে বাস্তব জীবনে এই ফাংশনাল অ্যালার্ম আর কাঠামোগত আসল আগুনের মধ্যে পার্থক্য করেন, সেটাই এখন আমরা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। ব্যাপারটা খুব সহজ করে ভাবা যাক। একটা এন্ডোস্কোপি ক্যামেরার কাজ কি? শুধু ছবি তোলা, তাই তো? এই ক্যামেরা কিন্তু অন্ত্রের ভেতরে বাজতে থাকা কোনো অ্যালার্মের শব্দ বা ব্যথার অনুভূতি রেকর্ড করতে পারে না। আইবিএসের ক্ষেত্রে যেহেতু অন্ত্রের দেয়াল একদম অক্ষত থাকে, তাই স্ক্যানে সবকিছু একদম স্বাভাবিক দেখায়। কোনো ক্ষত নেই, রক্তপাত নেই, ওজন কমারও কোনো দৃশ্যমান কারণ নেই। কিন্তু আইবিডির ক্ষেত্রে ওই একই ক্যামেরা অন্ত্রের ভেতরে রক্তপাত, আলসার বা ক্ষতের মতো আগুনের পোড়া দাগগুলো খুব স্পষ্ট দেখতে পায়। স্ক্যানে একেবারে ধরা পড়ে যায় যে ভেতরে দেয়ালগুলো সত্যিই ভেঙে পড়ছে। এখন আসা যাক আইবিএসের ক্ষেত্রে। এই যে ত্রুটিপূর্ণ অ্যালার্ম আর লাইনে গোলযোগের কথা বললাম, চলুন দেখি কেন হঠাৎ করে আমাদের শরীর এতটা অতি সংবেদনশীল হয়ে পড়ে। আমাদের অন্ত্র আর মস্তিষ্কের মধ্যে সরাসরি যোগাযোগের একটা পথ আছে, যাকে বলে গাট ব্রেন অ্যাক্সেস। এটা অনেকটা টু ওয়ে টেলিফোন লাইনের মতো। কিন্তু যখন এই হাইওয়েতে তীব্র স্ট্যাটিক বা নেটওয়ার্কের গোলমাল দেখা দেয়, তখন সংকেতগুলো পুরো এলোমেলো হয়ে যায়। এর ফলে কি হয়? একদম স্বাভাবিক হজম প্রক্রিয়া, যেমন ধরুন পেটে সামান্য গ্যাস হওয়া বা খাবার একটু সামনের দিকে এগিয়ে যাওয়া, মস্তিষ্কের কাছে বিশাল কোনো বিপদ হিসেবে পৌঁছায়। মস্তিষ্ক তখন মনে করে সাংঘাতিক কিছু ঘটে গেছে আর তীব্র ব্যথার অনুভূতি তৈরি করে। অথচ শারীরিকভাবে সেখানে কোনো ক্ষতির চিহ্নই নেই। আর এই গোলযোগটা মূলত তৈরি করে পাঁচটি প্রধান অপরাধী। প্রথমটা হল দীর্ঘস্থায়ী মানসিক চাপ আর উদ্বেগ, যা আমাদের স্ট্রেস হরমোন বা কর্টিসোল বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, সেরোটোনিন বা হিস্টামিনের মতো রাসায়নিক উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হওয়া। তৃতীয়ত, শৈশবের কোনো ট্রমা বা মানসিক আঘাত। চতুর্থ কারণ হল পেটের ভেতরের উপকারী ব্যাকটেরিয়ার অভাব। আর শেষমেশ খাদ্যতালিকাগত সমস্যা, মানে খুব বেশি গ্যাস তৈরি করে এমন হাই ফডম্যাপ খাবার। এই ব্যাপারগুলো মিলে পেটের সামান্য গ্যাসকেও একটা ভয়াবহ ব্যথার অ্যালার্মে পাল্টে দেয়। এই ধরনের ফাংশনাল সমস্যার ক্ষেত্রে ওষুধ কিন্তু বেশিরভাগ সময়ই শুধু সাময়িক আরাম দেয়। তাই দীর্ঘমেয়াদে এই ফলস অ্যালার্ম বন্ধ করতে হলে মূলত তিনটে বিষয়ের উপর জোর দিতে হবে। ১. অতিরিক্ত গ্যাস কমানোর জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন বা লো ফডম্যাপ ডায়েট। ২. মানসিক চাপ বা কর্টিসলের মাত্রা কমাতে ব্রেইনকে নতুন করে ট্রেনিং দেওয়া বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আর ৩. অন্ত্রে শান্তিরক্ষীর মতো কাজ করে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো, সেগুলোর ভারসাম্য ফিরিয়ে আনতে সঠিক প্রোবায়োটিক্স গ্রহণ করা। এবার চলুন ফোকাস করা যাক আইবিডির দিকে, সেই আসল আগুন আর ভেঙে পড়া শহরের প্রাচীরের গল্প। এই পর্যায়ে এসে সমস্যাটা কিন্তু আর শুধু ভুল সংকেতের মধ্যে আটকে নেই।
এখানে এসে শরীরের নিজস্ব ইমিউন সিস্টেম রীতিমতো দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। আমাদের পেটের ভেতরের উপকারী ব্যাকটেরিয়াগুলো মূলত একটা শহরের দেয়ালের ইটের গাঁথুনির মতো কাজ করে। যখন এই শান্তিরক্ষীরা মারা যায়, তখন বাইরের বিষাক্ত আক্রমণকারীরা খুব সহজেই দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন আমাদের আতঙ্কিত ইমিউন সিস্টেম ওই আক্রমণ ঠেকাতে গিয়ে সাইটোকাইন নামের রাসায়নিকের এক বিশাল প্রদাহজনক বা ইনফ্ল্যামেটরি ঝড় তৈরি করে। এই আগুন তখন চারপাশের টিস্যুগুলোকেই পুড়িয়ে ফেলতে শুরু করে, যার সরাসরি ফলাফল হলো আলসার আর মারাত্মক রক্তপাত। একটা দারুণ চমকপ্রদ বিষয় হল ভারতীয় বা দক্ষিণ এশীয় অঞ্চলের মানুষের অন্ত্রের গঠন। এই আঞ্চলিক মাইক্রোবায়োমের কারণে কিভাবে আগুন জ্বলার ধরনটা বদলে যায়, চলুন সেটা একটু দেখে নিই। পশ্চিমা দেশগুলোর সাথে যখন আমরা আমাদের এই অঞ্চলের প্রদাহগুলো তুলনা করি, তখন ফাইবার সমৃদ্ধ ভারতীয় অন্ত্রে একদম আলাদা একটা ব্যাপার চোখে পড়ে। আইবিডি সময় এই অঞ্চলের রোগীদের অন্ত্রে এমন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ করে বসে, যেগুলো স্বাভাবিক অবস্থায় শুধু মানুষের মুখের ভেতর বা দাঁতের ফাঁকেই থাকে। বিশ্বাস করা যায়? পশ্চিমা অন্ত্রের ক্ষেত্রে কিন্তু মুখের ব্যাকটেরিয়ার এমন চরম আক্রমণ সচরাচর দেখাই যায় না। এই নির্দিষ্ট আঞ্চলিক বায়োলজির কারণেই স্কার্ডোভিয়া ওরিব্যাকটেরিয়াম বা ক্লেবসিয়েলা নিউমোনিয়ার মতো মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো সোজা নিচে নেমে অন্ত্রে আক্রমণ চালায়। তাই এই অঞ্চলের রোগীদের ক্ষেত্রে আসল আগুন নেভাতে হলে সবার আগে এই নির্দিষ্ট শত্রুদের গতিবিধি এবং ধরন বোঝাটা কিন্তু একদম অত্যাবশ্যক। তবে আক্রমণকারী যেমনই হোক না কেন, পূর্ব বা পশ্চিম, উভয় অঞ্চলের অন্ত্রে একটা ভয়ঙ্কর ক্ষতি কিন্তু একদম এক। আর সেটা হলো অন্ত্রের দেয়ালগুলোকে একসাথে মজবুত করে ধরে রাখে যে প্রতিরক্ষামূলক বিউটারেট উৎপাদনকারী ব্যাকটেরিয়া, সেগুলোর মর্মান্তিক মৃত্যু। এই দেয়াল রক্ষাকারীদের ছাড়া কোনোভাবেই অন্ত্রকে সুস্থ রাখা সম্ভব নয়। তাহলে নিরাময় আর পুনরুদ্ধারের পরবর্তী ধাপগুলো কি হতে পারে? এতক্ষণ আমরা যে ডেটাগুলো জানলাম, সেগুলো কিভাবে আমাদের সুস্থতার সঠিক পথ দেখাবে, আসুন সেটা জেনে নিই। চিকিৎসার চূড়ান্ত সিদ্ধান্ত মূলত একটাই বড় প্রশ্নের উপর ঝুলে থাকে। উপসর্গগুলো কমানোর জন্য কি এখন শুধু স্নায়ুতন্ত্রকে শান্ত করা প্রয়োজন, নাকি ভেতরের একটা জ্বলন্ত আগুন নেভানো প্রয়োজন? কারণ ভুল সমস্যার জন্য ভুল চিকিৎসা পদ্ধতি বেছে নিলে তা আক্ষরিক অর্থেই কোনো কাজে আসবে না। যদি ব্যাপারটা শুধু একটা ত্রুটিপূর্ণ অ্যালার্ম বা আইবিএস হয়, তবে এর মানে হলো যোগাযোগের লাইনগুলো নতুন করে সাজাতে হবে, সংবেদনশীলতা আর মানসিক চাপ কমাতে হবে। কিন্তু সমস্যাটা যদি আইবিডি বা কাঠামোগত রোগ হয়, তবে সেই প্রতিরক্ষামূলক দেয়ালগুলো পুনরায় তৈরি করতে এবং মারাত্মক অপুষ্টির মতো জটিলতা এড়াতে খুব দ্রুত ক্লিনিক্যাল চিকিৎসার প্রয়োজন। একটা সত্যিকারের আগুন তো আর শুধু মন শান্ত করে নেভানো যাবে না, তাই না? আজকের এই আয়োজনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের জৈবিক কারখানার ভেতরে ঠিক কী ঘটছে সেটা নির্ভুলভাবে বুঝতে পারাটাই হলো সুস্থতার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, শরীরের এই অ্যালার্মগুলোকে কি আজীবন শুধু সাময়িকভাবে থামিয়ে রাখা উচিত, নাকি সময় এসেছে সেই অ্যালার্মের পেছনের আসল কারণটাকে খুঁজে বের করে চিরতরে নির্মূল করার? এটা সত্যিই একটু ভেবে দেখার বিষয়।